বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হেমন্তের হিমহিম হাওয়ায় নবান্ন আমেজে কুয়াশা মোড়া সন্ধ্যায় সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার সুপ্রিয় দর্শক এবং আমার সাথে সংযুক্ত আছেন আমার সম্মানীয় তিনজন আলোচক বৃন্দ। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে শিক্ষারালো.com পেজ থেকে এবং আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন, আমাদের আলোচক বৃন্দ আপনাদের প্রশ্ন করতে, আমাদের লাইভ অনুষ্ঠানে আপনারা আমাদের আলোচক বৃন্দকে প্রশ্ন করতে পারেন এবং আমাদের আলোচক বৃন্দ সেই প্রশ্নের উত্তর করবেন। তবে আজকে বিষয় সংশ্লিষ্ট হতে হবে। আমাদের আজকের বিষয় হচ্ছে সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আছেন এম.এ. মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষারালো.com। আমার সম্মানীয় তিনজন আলোচক বৃন্দ নিজ মুখে পরিচয় বলবেন। তার আগে আমি তাদের নাম বলবো। স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে না, আমাদের একজন আলোচক বৃন্দ প্রফেসর শিলা রানী মন্ডল, অধ্যক্ষ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর। আছেন মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রধান শিক্ষক, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। বুঝতে পারতেছি না। স্ক্রিনে এখন আছেন ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আমি প্রফেসর শিলা রানী মন্ডলকে তার নিজ মুখে তার পরিচয়টা দেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। শিলা ম্যাম, শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে শিলা ম্যাম ডিসকানেক্ট আছে। আমি জয়নুল আবেদিন স্যারকে তার পরিচয়টি দেওয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। জয়নুল স্যার, নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই ওয়ালাইকুম আসসালাম। আজকের এই লাইভ প্রোগ্রামের সঞ্চালক রিনা পারভিনকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ইয়াসিন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর শিলা রানী মন্ডলকে এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন সম্মানিত স্যার ডক্টর শুভ সন্ধ্যা। সকলকে ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রধান শিক্ষক, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর। ধন্যবাদ। আমি এবার যাচ্ছি ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাস, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। নিখিল স্যার, আপনার পরিচয়টা বলেন। শুভ সন্ধ্যা। আয়োজিত সমকালীন শিক্ষা, ভাবনা এবং আমরা শীর্ষক অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক রিনা পারভিন, বিজ্ঞ আলোচক প্রফেসর শিলা রানী মন্ডল, অধ্যক্ষ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর, এবং
জনাব মোহাম্মদ জানুল আবেদিন, প্রধান শিক্ষক, আদর্শ বালিকা বিদ্যালয়, ফরিদপুর। আমি রঙ্গন বিশ্বাস, আমি সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। ধন্যবাদ স্যার। আমাদের শিলা ম্যাডামের প্রচন্ডভাবে নেটের সমস্যা হচ্ছে, আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। প্রোগ্রামটায় ম্যাডাম ঠিকভাবে জয়েন করতে পারছেন না। তো আমাদের পরিচয় পর্বটা শেষ হয়ে আসলো। এবার আমরা যে বিষয় নিয়ে আজ এখানে এসেছি, বিষয়টা হচ্ছে আমাদের সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। এই সম্পর্কে আমরা আলোচনা করব। স্যার, আমি প্রথম জয়নুল স্যারকে দিয়ে শুরু করছি। জয়নুল স্যার, শুনছেন আমাকে? আপনাকে একটা প্রশ্ন করছি আমি। অনলাইন ক্লাস আপনার প্রতিষ্ঠানে কিভাবে এবং কখন থেকে শুরু করলেন? আমি জানি আপনি অনেক ক্লাস নিজেও নিয়েছেন এবং আপনার সহকর্মী বা অধীনস্থ শিক্ষকদের দিয়ে ক্লাস করাচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি কখন থেকে এই কাজটি শুরু করলেন? শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই লাইভ প্রোগ্রামে। আমাদের মাঝে আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রফেসর শিলারানী মন্ডল এবং আমাদের ডক্টর স্যারকে ধন্যবাদ জানাই, এবং আজকের এই লাইভ প্রোগ্রাম যারা দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। তো শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক রেনা পারভিন আমাকে একটা সুন্দর প্রশ্ন করেছে। এই ধরনের একটা প্রশ্ন করার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সবাই অবগত আছি যে কোভিড-19 যখন মহামারী শুরু হয়, তো বাংলাদেশে 17ই মার্চ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অনুষ্ঠানটা ছিল, সেই দিন থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কোভিড-19 এর কারণে বন্ধ হয়ে যায়। তো এর পরে থেকে আমরা কিন্তু শুরুতেই কোভিড-19 শুরুতেই ভেবেছিলাম যে হয়তো কিছুদিন স্কুল বন্ধ থাকবে, এরপরে হয়তো স্কুল খুলে যাবে, কিন্তু সারা বিশ্বে যেভাবে মহামারী আকার ধারণ করলো, তার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ কয়েক দফায় বন্ধ আস্তে আস্তে বাড়তে থাকে। তো আমরা বিশেষ করে আমি যখন কোভিড-19 18 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে গেল, আমি 20 তারিখ থেকে আমার বাসায় বসেই আমি প্রথমে অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করলাম বা পরিকল্পনা করলাম যে দেখি মোবাইলের মাধ্যমে অনলাইনে বাচ্চাদের ক্লাস করা যায় কিনা, ফেসবুকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে বসে বসে আমার স্টুডেন্টদের সাথে কিছু বলা যায় কিনা, এইভাবে প্রথমে শুরু করলাম। তো শুরুতে ক্লাস অত ভালো হয় নাই, বোর্ড ছিল না। অনেকে আমাকে মেসেজ দিতেছিল যে স্যার বোর্ড হইলে ভালো হয়। তো তখন তো বাসায় হোয়াইট বোর্ড বা মার্কার ছিল না, তখন বাসায় ক্লাস নিতেছিলাম। তো কিছুদিন পরে দেখলাম যে বাংলাদেশের আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু মার্চ মাসের 27-28 তারিখ থেকেই সংসদ টিভির মাধ্যমে অনলাইন ক্লাসের যে ব্যবস্থাটা করে দিলেন। এজন্য আজকের এই প্রোগ্রামে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং তখন থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই অনলাইন স্কুলের আয়োজন করা হয়। বিশেষ করে আমি আরো ধন্যবাদ জানাই আমাদের ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যার আমাকে ডেকে বললো যে আপনি কাল আসেন, এবং আমি অপূর্ব বাবু এবং আনসারউদ্দিন স্কুলের হেডমাস্টার জনাব জাফর শেখকে
আমি স্যারের কাছে আমরা গেলাম এবং আমাদের ফরিদপুর একটা অনলাইন স্কুলের জন্য স্যার প্রস্তাব করলো এবং এই স্কুলটা যাতে রুটিনের মাধ্যমে একটা জুম মিটিং করেন আমাদের নিয়ে এই সম্পর্কে স্যার। হ্যাঁ, জুম মিটিং করে এবং আমরা ফরিদপুরে আমার ঘরে আমার স্কুল ফরিদপুর ভার্চুয়াল স্কুল এই নামটা আমাদের মাননীয় জেলা প্রশাসক গিয়ে আমাদের স্কুলটা ওপেন করে দেয় এবং পাশাপাশি আমরা বিশেষ করে আমার স্কুল সহ ফরিদপুরের সবকটা স্কুলে শহরের পরে সবগুলো স্কুলে কিন্তু তখন এই ফরিদপুর ভার্চুয়াল স্কুলের পাশাপাশি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন স্কুল চালু করে। তো আমি আমার কাছে খুবই ভালো লাগে যে আমি কোভিড-19 স্কুল বন্ধ হওয়ার পর থেকেই আমি বসে বসে ক্লাস নিয়ে শুরু করি। তো ধন্যবাদ আপনাকে। জি স্যার, ধন্যবাদ। অনেক সুন্দর আপনি আমাদের আলোচনা করেছেন। আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলি শুনছিলাম। আমি এখন যাচ্ছি ডক্টর নিখিল শিলা দিদি। শিলা ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শিলা ম্যাডাম, শিলা ম্যাডাম নেট সমস্যা আছে। এবার আমি যাচ্ছি ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাসের কাছে। আমি জানি নিখিল রঞ্জন বিশ্বাস অনলাইন ক্লাস নিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন। যখন সরকারের প্রজ্ঞাপন আসলো, প্রথম তো স্কুলে এসেছে আমাদের এই প্রজ্ঞাপনটা অনলাইন ক্লাস নেওয়ার জন্য, এরপরে আসছে কলেজে। তো আমি জানি রাজেন্দ্র কলেজের অনেক স্যাররাই ক্লাস নিচ্ছেন। ডক্টর নিখিল রঞ্জন বিশ্বাসও এই প্রক্রিয়া শুনতে পাচ্ছি ভেঙে ভেঙে। ওই তো এইটাই তো সমস্যা আমাদের। জি ম্যাডাম, এই যে করোনাকালীন যে অনলাইন যে শিক্ষা কার্যক্রম পরিচালনার সমস্যা এটাই। জি, এরপরে আপনার কাছে আসছি আমি। তো নিখিল স্যার, আপনি আমাকে একটু আলোচনা করেন এই প্রশ্নটা। অনলাইন পাঠদানে শিক্ষকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেটি উত্তরণের কি প্রত্যাশা আমরা করতে পারি? নিখিল স্যার, নিখিল স্যার শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ সঞ্চালক মহোদয়। আসলে আমরা ইন্টারমিডিয়েট এবং অনার্স ও মাস্টার্স পাঠদানকারী একটা কলেজে কর্মরত আছি। আমরা কিন্তু 17 মার্চের পর থেকে ক্লাস বন্ধ হয়ে যাওয়ার পরে অপেক্ষায় ছিলাম যে আবার কবে আমরা সশরীরে ক্লাসে হাজির হব। কিন্তু সেটা প্রায় 2 মাস অতিবাহিত হতে চললো, কিন্তু তখন আমরা সেরকম কোনো সুযোগ দেখতে পেলাম না। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একটা বিজ্ঞপ্তি জারি করলেন যে ইন্টারমিডিয়েট পর্যায়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়ার জন্য। তদনুযায়ী আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয় একটা নোটিশ করলেন এবং ডিপার্টমেন্টে নোটিশটা সার্ভ করা হলো যে টিচাররা অনলাইন ক্লাসের রুটিন করে প্রচার করবেন ফেসবুক গ্রুপে এবং বিভাগ প্রধানগণকে দায়িত্ব দেওয়া হলো অনলাইন ক্লাসগুলো তদারকি করার জন্য। সে অনুযায়ী আমরা অনলাইন ক্লাস শুরু করলাম। একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী তারাও চাইল যেন আমরা অনলাইনে ক্লাসগুলো শুরু করি। তো আমরা যথারীতি শুরু করলাম, রুটিন করে শুরু করলাম। কিন্তু কিছু সমস্যা, আপনি বলছেন সমস্যা, যেসব সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, তো এই সমস্যাগুলোকে আমি মূলত 3টা দৃষ্টিকোণ থেকে ভাগ করতে চাই, আলোচনা করতে চাই। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে শিক্ষকদের কিছু ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। যেমন আমাদের অনেক শিক্ষকই প্রযুক্তি সম্পর্কে অনেক শিক্ষক বলবো না, বর্তমানে এখন কমই হয়ে গেছে, অনেকেই শিখে ফেলেছেন, প্রযুক্তি সম্পর্কে ধারণা কিছুটা কম আছে। এটা একটা সমস্যা। আর
প্রযুক্তিকে ব্যবহার করার জন্য যে ডিভাইসগুলো থাকা দরকার, ডেস্কটপ, ল্যাপটপ এগুলো দরকার। আসলে ডেস্কটপ বা ল্যাপটপ না হলে শুধু মোবাইল দিয়ে হয় না, কারণ আপনি যদি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে চান বা মাল্টিমিডিয়া ক্লাস নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডেস্কটপ বা ল্যাপটপের সাহায্য নিতে হবে। তো এইগুলো আমার জানা মতে আমি দেখেছি সকল টিচারের নাই, আসলে নাই। তো এটা একটা সমস্যা। আর কিছুটা তো অভ্যস্ততা নাই, অনাগ্রহ তো আছেই, কারো অনাগ্রহ থাকে স্বাভাবিক, হ্যাঁ, সেটাও আমরা কিন্তু আমি খেয়াল করেছি বিভিন্ন ডিপার্টমেন্টে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের শিক্ষকদের কিছু সমস্যা, সীমাবদ্ধতা, যেটা বাস্তব কারণে তারা সম্মুখীন হয়েছেন। আর শিক্ষার্থীদের কিছু সমস্যা তো আছেই, বিশেষ করে অনার্স মাস্টার্সে যারা আমাদের কলেজে পড়েন, আমাদের ফরিদপুরের মতো একটা কলেজে পড়েন, রাজধানী কলেজে, সেখানে কিন্তু আমরা জানি তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, সামাজিক ব্যাকগ্রাউন্ড যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু গ্রাম থেকে এসেছে। হ্যাঁ, গ্রাম থেকে এসেছে। তারা তাদের সচ্ছলতা খুব ভালো নয়, অসচ্ছলই বলা যেতে পারে। তো তাদের কিন্তু এই যে স্মার্টফোন কেনার বা ক্রয় ব্যবহারের সামর্থ্য সীমিত। আর ল্যাপটপ, ডেস্কটপ আছে বলে আমি তো খুব দেখি না, আমি ক্লাসে আমি কখনো কাউকে আমি দেখি নাই ল্যাপটপ বা ডেস্কটপে বসেছে। তারপর এই তো, এবং যেখানে আমাদের প্রতিটা ক্লাসে অনার্সে ধরুন প্রায় 200 ছাত্র, সেখানে আমরা প্রথম দিকে হয়তো 20 জন 30 জন পেয়েছি। হ্যাঁ, ক্রমে এই সংখ্যাটা কমে গেছে, মানে অ্যাবসেন্টিজম, অনুপস্থিতির হার যেমন আমাদের ফিজিক্যাল ক্লাসেও যেমন এখানে আরো কমে গেছে, এটা আমরা দেখতে পেয়েছি। এবং তাদের ক্রমে আমি দেখেছি যে বিশেষ করে অ্যাডাল্ট শিক্ষক ছাত্র যারা, তাদের আগ্রহ কমে গেছে এবং তারা নিয়মিত আর ক্লাস আগ্রহী নয়। অবশ্য অনার্সের সকল বর্ষেরই, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ প্রায় অনেক ক্লাস হয়ে গেছিল, যার কারণে আমাদের খুব বেশি সিলেবাস কিন্তু বাকি ছিল, এটাও একটা কারণ তাদের অনাগ্রহের। এইগুলো হচ্ছে আমাদের অনার্স মাস্টার্সের শিক্ষার্থীদের সমস্যা। ইন্টারমিডিয়েট পর্যায়ে যারা পড়াশোনা করে, আমরা জানি তারা অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের সন্তান। হ্যাঁ, এদেরও কিন্তু হাজিরা খুব একটা সন্তোষজনক নয়। আমরা সম্প্রতি 2020-21 সালে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাস নিয়ে শুরু করেছি। আমার ব্যবসা শিক্ষা শাখায় 250 ছাত্র ভর্তি হয়েছে, কিন্তু সেখানে আমি জুমে ক্লাস নেই, সেখানে আমি কিন্তু খুব বেশি শিক্ষার্থী হাজির হয় আমি দেখি না। এবং আমি লাইভ ক্লাসেও, অন্য শিক্ষকদের লাইভ ক্লাসেও আমি খেয়াল করেছি যে খুব অল্প সংখ্যক ছাত্রই হাজির থাকে। তো এগুলো দেখে মাঝে মাঝে হতাশা লাগে। এই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে সমস্যা। জি, আমরা শিক্ষার্থীদের পার্টিসিপেন্ট দেখে মাঝে হতাশ হই। তো হতাশ হওয়ার আমাদের কিছু নেই। আগামীতে আমাদের যখন শ্রেণীকক্ষে ক্লাস চলবে, সে সময়ও যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী এই কথাটা বলেছেন যে আমাদের অনলাইন ক্লাস কন্টিনিউ থাকবে, তো সেক্ষেত্রে ওরা যেভাবেই পার্টিসিপেট করুক না কেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। তো আমার ধন্যবাদ স্যার আপনার সুন্দর আলোচনার জন্য। আমার আসলে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে শিলা ম্যাডামের কাছে, কিন্তু শিলা ম্যাডামের নেট সমস্যার জন্য আমাকে আবার আমার প্রধান শিক্ষক, চৌকস প্রধান শিক্ষকের কাছে আবার ফিরে যেতে হচ্ছে। জয়নুল স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, শুনতে পাচ্ছি। শিক্ষার্থী ও অভিভাবকের সাথে আমরা কতটুকু যোগাযোগ রক্ষা করছি এই করোনাকালীন সময়ে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এ ধরনের একটা সুন্দর প্রশ্ন করার জন্য। করোনাকালীন সময়ে বিশেষ করে আমরা আমাদের যারা ক্লাস টিচার রয়েছে
ক্লাস টিচাররা সকলেই কিন্তু আমাদের অভিভাবকদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতেছে। মানে শতভাগ শিক্ষার্থী আমাদের অনলাইন ক্লাস যদি নাও দেখে, বিশেষ করে আমাদের ফরিদপুরে যে আমাদের ফরিদপুর ভার্চুয়াল স্কুল বা আমাদের অনলাইন ক্লাস, এই ভার্চুয়াল স্কুল দেখার জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিশ লাইনের মাধ্যমে যে টেলিভিশন দেখা হয়, সেই প্রাইভেট ডিশ লাইনের মাধ্যমে কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলো সকল বাচ্চাদের দেখার সুযোগ করে দিয়েছে। তারপরেও হয়তো কিছু শিক্ষার্থী এই ক্লাস থেকে বঞ্চিত থাকবে, কিন্তু আমরা আমাদের বিষয়ভিত্তিক যারা শিক্ষক বৃন্দ রয়েছেন তারা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে কয়েকবার করে ফোন দেওয়া হয়েছে। এখন যেমন অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলতেছে, প্রথম সপ্তাহ থেকে আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেছে এবং পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়েছে। তো আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট সহ অনলাইন ক্লাস হচ্ছে, আমাদের যে জুমে ক্লাস হচ্ছে এবং আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস এই সিলেবাস নেওয়ার জন্য বা এই অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য অভিভাবকদের কাছে কিন্তু আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করতেছি। এবং অ্যাসাইনমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমি আমার স্কুলের কথা বলবো যে এখানে আমাদের 900 স্টুডেন্ট, সেখানে আমরা দেখছি যে গত চতুর্থ অ্যাসাইনমেন্ট যখন নিচে 20 জন স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট প্রথমে নেয়নি, কিন্তু তারপরে আমরা তাদের খোঁজ করে তাদের প্রোফাইল দেখে তাদের বাড়ি যোগাযোগ করে কোথায় তাদের বাড়ি, কেন তারা নিল না, এরপরে আমি দেখছি যে প্রায় শতভাগ শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট নিচ্ছে এবং অ্যাসাইনমেন্ট লিখে জমা দিচ্ছে। তো আমার মনে হয় যে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের অভিভাবকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে সার্বক্ষণিকই আমাদের যোগাযোগ হচ্ছে। করোনাকালীন সময়ে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারতেছে না, এটা অবশ্যই সারা বাংলাদেশ, আমি বাংলাদেশ বলবো না, সারা পৃথিবীতেই শিক্ষাটা ঝুঁকির মধ্যে আছে। কিন্তু আমাদের বাংলাদেশে এই ক্ষতিটা যাতে কম হয় সেই জন্য কিন্তু বাংলাদেশের আমরা কিন্তু শিক্ষার্থীদের পাশে আছি, আমাদের অভিভাবকদের পাশে আছি এবং পাশে থাকবো। যেহেতু আমরা একটা মহান পেশায় আছি, এই জন্য আমরা আমাদের শিক্ষার্থীদের কথা অবশ্যই ভাবি। তাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু সার্বক্ষণিকভাবেই শিক্ষার্থীদের সাথে এবং অভিভাবকদের সাথে বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগটা বেশি হচ্ছে। আর আমরা যে জুমে ক্লাস নিচ্ছি বা অনলাইনে ক্লাস নিচ্ছি, সেইখানে আমাদের অনেক স্টুডেন্ট আমাদের হোমওয়ার্ক করে দেখাচ্ছে, কিন্তু সেখানে শতভাগ হচ্ছে না। আমার মনে হয় যে অনেকের স্যারের সাথে আমি একমত যে নিখিল রঞ্জন স্যার যেটা বললেন যে সবার কিন্তু স্মার্টফোন নাই, সবার ল্যাপটপ নাই, তারা যে এই অনলাইনের ক্লাসগুলো দেখবে এই সিচুয়েশন আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তো কোভিড-19 আমাদের অনেক শিক্ষা দিয়ে গেল। তার মধ্যে আমি যেটা মনে করব যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটা ছিল ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের সুফলটা কিন্তু এই করোনাকালীন সময়ে আমরা বেশি করে উপলব্ধি করতে পারতেছি এবং সেটার সুফলও আমরা কিছুটা হলে এখন কিন্তু সবাই বুঝতে পারতেছি যে আমাদের এই স্মার্টফোন, আমাদের অনলাইন কার্যক্রম, আমাদের ইন্টারনেট, ফেসবুক, এইগুলোর যে গুরুত্ব আছে সেই বিষয়টা কিন্তু এখন মানে আমরা হাড়ে হাড়ে এবং যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা আসছিল তখন কিন্তু অনেকে এটারে হাস্যকর মনে করছিল যে ডিজিটাল বাংলাদেশ এটা আবার কি, কিন্তু যারা সেদিন হাস্যকর মনে করছিল তারা কিন্তু এখন সুফল তারা পাচ্ছে কিন্তু এই ডিজিটাল বাংলাদেশের। ধন্যবাদ আপনাকে। জি স্যার, খুব সুন্দর আলোচনা করেছেন আপনি। আমার আবারও দুঃখ প্রকাশ করতে হচ্ছে শিলা ম্যাডামের জন্য, আসলে সে ঠিকভাবে জয়েন করতে পারছেন না। আমার ফিরে যেতে হচ্ছে নিখিল রঞ্জন স্যারের কাছে। নিখিল রঞ্জন স্যার শুনতে পাচ্ছেন? নিখিল স্যার শুনতে পাচ্ছেন আমাকে? নিখিল স্যারের মাইকটা মিউট করা ছিল। ওকে ওকে ওকে, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, শুনতে পাচ্ছেন। আপনি অনলাইন ক্লাস নিচ্ছেন, তো অনলাইন ক্লাসকে
গতিশীল করার জন্য শিক্ষকদের, আমাদের সমস্ত শিক্ষক, কলেজ, স্কুল, সমস্ত শিক্ষকদের কোনো প্রশিক্ষণ দরকার আছে কিনা আপনি একটু আলোচনা করবেন স্যার। ধন্যবাদ। আসলে প্রশিক্ষণ তো শিক্ষকদের জন্য একটা চলমান প্রক্রিয়া, আজীবন প্রক্রিয়া, আজীবন চলমান প্রক্রিয়া। ওয়াইফাই পাসওয়ার্ডটা কত কাকা? বিশেষত এই করোনাকালীন আমরা যে পরিস্থিতির মধ্যে পড়লাম, অনলাইনে ক্লাস এখন আমাদের সম্বল, যেটা আমাদের নিতে হচ্ছে, আমরা নিতে চাচ্ছি। এক্ষেত্রে তো অবশ্যই আমার প্রশিক্ষণের প্রয়োজন। তথ্য প্রযুক্তির যে ডিভাইসগুলো আছে, কৌশলগুলো আছে, সফটওয়্যারগুলো আছে, সেগুলো সম্পর্কে ধারণা পেতে হলে, সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এবং অনলাইনে নানামুখী প্রতিক্রিয়া আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে সেই শিক্ষার্থীদের জিজ্ঞাসা মেটানোর জন্য আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। আমাদের প্রযুক্তিগত ভাবেও আমাকে দক্ষ হতে হবে এবং বিষয়ভিত্তিক জ্ঞান এবং সমকালীন চিন্তা চেতনা, ধ্যান ধারণা সম্পর্কেও আমাদেরকে আপডেট থাকতে হবে। সুতরাং শিক্ষার্থীকে প্রতিনিয়তই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হবে, যাতে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার সুন্দর আলোচনার জন্য। আসলে প্রশিক্ষণের বিকল্প নেই। এই আমার আজকের এই অনুষ্ঠানে জয়েন করার আগে শিক্ষকের কলম একটা গ্রুপ আছে আমাদের, সেখান থেকে আমি জুমের মাধ্যমে স্টিমার্ড এবং ওবিয়াস সফটওয়্যারে কিভাবে কাজ করা যায় সেই প্রশিক্ষণটি দেখতেছিলাম। তো এই যে আমাদের করোনাকালীন সময়ে আমরা ঘরে বসে যদি এই কাজগুলি চালিয়ে যেতে পারি, তাহলে আমরা নিজেরাও কিছুটা সমৃদ্ধ হতে পারবো, আর আমাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা সমৃদ্ধ হবে। তো স্যার, আপনাকে আর একটা প্রশ্ন করছি, যেটি আপনি কোন চেতনা থেকে এই অনলাইন ক্লাস শুরু করলেন? অবশ্যই একটা চেতনা আপনার ভিতরে গ্রো করেছিল। সেই চেতনাটা কি ছিল? কোন চেতনা থেকে আপনি এই অনলাইন ক্লাস শুরু করলেন এবং কখন থেকে? আসলে ধন্যবাদ। আসলে আমি একজন সহযোগী অধ্যাপক, তারপরেও কিন্তু আমি আমার ডিপার্টমেন্ট জুনিয়র টিচারদের তুলনায় কম ক্লাস নিই না। আমার ক্লাস নিতে খুবই আগ্রহী এবং বিশেষ করে মাল্টিমিডিয়া ক্লাস নিতে আমার খুব ভালো লাগে। যার কারণে যখনই দেখলাম যে আমাদের সশরীরে ক্লাস নেওয়াটা বন্ধ হয়ে গেল, তাহলে এই মাল্টিমিডিয়া ক্লাস যেটা আমার অভিজ্ঞতা আছে, আমি অভ্যস্ত ছিলাম, সেটাকে কিভাবে আমি কাজে লাগাতে পারি। তো সেটা জুম সফটওয়্যার ব্যবহার কিন্তু আমরা জানতাম না, জুমের ব্যবহার জানতাম না। আর ফেসবুকে অবশ্য লাইভে আমি ক্লাস নিতে অভ্যস্ত নই, আমি জুমেই নেই। কারণ সমস্ত জুমে ক্লাস নেওয়ার জন্য পাওয়ার পয়েন্টের সমস্ত কাজগুলোই কিন্তু আমার করা আছে এবং এটা আমাকে দ্রুত করতে পারি। একটা বোর্ডও আমার লাগে না। বোর্ডে আমি আমার কাজগুলো, আমার ক্যালকুলেশনই বলুন, পয়েন্ট লেখা, এগুলো আমি দ্রুতই করতে পারি। সুতরাং আমার বোর্ড লাগে না, এই জন্য আমি জুমেই আশ্রয় নেই। হ্যাঁ, তো আমি এরকম সুযোগ খুঁজছিলাম। আর যখন সরকারিভাবে প্রজ্ঞাপন জারি হলো
জি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের হলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েরও পরিবর্তন হলো, প্রোগ্রাম জারি হলো ক্লাস নেওয়ার জন্য। তখন আমি সানন্দে সুযোগটা নিলাম এবং বলা যায় আমি ডিপার্টমেন্টে মানে প্রথম অনলাইন ক্লাস আমি শুরু করি এবং ছাত্ররাও তার বেশ আনন্দিত হয়। তারা আমার সঙ্গে ক্লাসে আমি ভালোই তাদের রেসপন্স পেলাম এবং তারা যথেষ্ট ভালো রেসপন্স করেছিল, তাদের উপকার হচ্ছিল বলে তারা জানায়। ধন্যবাদ স্যার। এই মুহূর্তে দেখছি নিখিল স্যার, ধন্যবাদ। দেখতেছি যে শিলা ম্যাডাম, আমাকে শুনতে পাচ্ছেন? শিলা ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার অনেক আন্তরিকতা আছে আমাদের সাথে অ্যাড হওয়ার, আমি তা বুঝতে পারছি। তো আমাদের যেটি হলো সেটি হচ্ছে নেট সমস্যা। তো এবার আপনাকে একটা প্রশ্ন না আলোচনা করতে বলছি, আমরা সবাই শুনবো। করোনার প্রথম দিকে আপনি আপনার প্রতিষ্ঠানে অনলাইন পাঠদান কিভাবে শুরু করলেন এবং সেই শুরু করা থেকে কি পর্যবেক্ষণ করলেন? ম্যাডাম শুনতে পেয়েছেন? ধন্যবাদ রিনা আপাকে। ধন্যবাদ রিনা আপাকে। আমি আসলে এতক্ষণ অনেক কথা শোনা থেকে বঞ্চিত ছিলাম, তো সেই জন্য আসলে শুরুতে ওইটাকে বলি যে সেই আগে একটা কথা ছিল না যে চিঠি মানে চিঠিতে কি হয় প্রেম বিনা দর্শনে, আর শিশিরে কি ভিজে মাটি বিনা বরিশনে। আপনি কবি, সুতরাং আমার কথাটা এটা বলা বাহুল্যই মাত্র। তো এখন এই যুগের বা এই সময়ে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা নিয়ে আজকে একটা আলোচনায় বসেছি, এটা একেবারেই যুগোপযোগী। যুগোপযোগী তো বটেই, সময় উপযোগী, কাল উপযোগী। তো এখন সেজন্য আমাকে এরকম একটি সুন্দর আয়োজনে যোগদানের সুযোগ করে দেওয়ার জন্য আমি এই যে শিক্ষার আলো.com বা শিক্ষার আলোর বিশেষ প্রতিনিধিদেরকে বা বিশেষ করে আপনাকে অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে বুঝতে পারছেন যে শিলা ম্যাডাম অল স্কয়ার যেমন আমি বলি, আমি তো এতক্ষণ জয়নানের কথা শুনতে পেলাম না, নিখিলদের কথা শুনতে পেলাম না, আপনার কথা শুনতে পেলাম না। আচ্ছা, শুনতে পেলাম না, তার কিন্তু কারণটাই এটা যে এই যে আমরা ঠিক পর্যায়ে পিছিয়ে আছি। আমি আজকে কোথায় আছি বলেন তো? আমি চরভদ্র শুনে আছি, উপজেলা। আমি অফিস শেষে বিকেলে চলে এসেছি। তাহলে এই যে প্রান্তিক পর্যায়ে, আমি আগে সেই কথাগুলো বলে আমার কলেজের ব্যাপারে যাব। প্রান্তিক পর্যায়ে আমার নেটওয়ার্ক আমাকে আপনার সাথে সংযোগ হতে দিল না, আমি জয়নালের কথা শুনতে পেলাম না, আমি শুরুতেই সঞ্চালকের কথা মারুফের কথা শুনতে পেলাম না, এমনকি নিখিলদার গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আলোচনাও শুনতে পেলাম না। এটা কিন্তু আমাদের দুর্বলতা, এটাকে মাথায় রাখতে হবে যে আমরা সময়ের কালে আমরা এগিয়ে যাচ্ছি, বাট এই উন্নত বিশ্বের যে এই যে ডিস্টেন্স লার্নিং বা আমরা অনলাইনের শিক্ষা কার্যক্রম, এটা অনেক আগেই শুরু হয়ে গেছে। কিন্তু করোনা যেমন আমাদের জন্য অভিশাপ, তেমন আসলে আমার মনে হয় অভিশাপে কিছুটা হলেও আশীর্বাদ বয়ে এনেছে, যে আমরা ডিজিটাল বাংলাদেশ গঠনে বা আমরা যে এই যে যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা এই যে একটা অনলাইন শিক্ষা কার্যক্রম বা শুধু শিক্ষা কার্যক্রম না, অনলাইনে আলোচনা, জুম মিটিং বা সবকিছুই আমরা এখন সে অনেকটা স্থবিরতা কাটিয়ে কিন্তু আমরা চলমান প্রক্রিয়ায় আছি। আমরা অনেকটা হয়তো ক্ষতিটা পুষিয়ে নিতে পেরেছি, সেটা আমার আলোচনা, আমার কলেজের পর্যায় থেকে আমি বলবো। এই যে ইন্টারন্যাশনাল একটা হাইওয়ে প্রবেশদ্বার কিন্তু এই অনলাইন কার্যক্রম আমার মনে হয় যেটা। তো এখন আমরা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা বাংলাদেশের শুধুই নয়, এই উপমহাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু ট্র্যাডিশনাল একটা সনাতন পদ্ধতিতে এগিয়ে যাচ্ছিল। মাঝখানে হঠাৎ করে করোনা আমাদেরকে স্থবিরতা এনে দিয়েছিল এবং পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা পরিবারের অভিভাবক বটবৃক্ষের মতোই, তিনি আমাদেরকে এই যে পথ দেখিয়েছেন,
তার বাহিনী নিয়ে আমরা সেই পথে হাঁটছি। এখন এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আমরা যদি পজিটিভ গুলো দেখি, যে আমি ঘরে বসে এখন কত দূর দূরান্তে আমার তথ্য পৌঁছে দিতে পারছি। আমি আজকে কথা বলছি, যেভাবেই বলছি না কেন, আমি আরো অনেক অনেক দিন পরেও আমার এই কথাগুলি রিনা আপা রেকর্ড করে রাখবেন, বা তিনি বিভিন্ন মিডিয়াতে দিয়ে দেবেন, আমরা সেখানে অনলাইনে দিয়ে দেবেন, আমরা সেটা দেখতে পাবো কি বলে গেলাম। তো আমরা কতটা এগিয়ে গেছি এখন। সেই জন্য এমনকি দেখেন, আমার কলেজের একজন শিক্ষক সুকান্ত দে, ওর পা ভেঙে গেছে ফুটবল খেলতে গিয়ে, পা ভেঙে গেছে, সে বিছানায় কিন্তু আছে, বাট সে কিন্তু প্রতিদিন ক্লাস নিচ্ছে। এটা কিন্তু আমাদের একটা বড় প্রাপ্তি। আমি একদম বাস্তব উদাহরণ দিয়ে বলছি। তাহলে সে ক্লাস নিচ্ছে, তাহলে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমরা দীর্ঘদিনের যে স্থবিরতা কাটিয়ে, দীর্ঘদিন বলবোই, কারণ আমরা শিক্ষক, প্রথমত শিক্ষক, তারপরে আমি প্রশাসক। শিক্ষকতার যে আনন্দ, ছাত্রছাত্রীর সামনে থাকবে, আমার কথা শুনবে, আমার কথা শুনে মন্ত্রমুগ্ধের মতো হবে। আমি আমার অভিজ্ঞতা আমি মনে করি যে এই সেক্টরে আমি সার্থক। কারণ আমি সার্থক এই জন্যই বলি, আমার ছাত্ররা আজও আমাকে বলে, ম্যাডাম আপনার ব্যাকরণ ক্লাস, আপনার বানান, আপনার উচ্চারণ, এগুলো আমরা মিস করি। তো আজও আমি আজকেও কলেজে গিয়ে বলে এসেছি, আমার ডিপার্টমেন্টকে, বাংলা, আমি যেহেতু বাংলার, তো আমি বলে এসেছি ক্লাস সপ্তাহে নির্ধারণ রাখেন, আমি ক্লাস নেব, আমি অনলাইনে ক্লাস করব, ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হবো, ওদের কিছু দেব। কিন্তু ওদেরকে যে দেখতে পাই না, এটা আমার একটা ব্যথা, অন্তরের ব্যথা। ওদেরকে দেখতে পাচ্ছি না, বা ওদের সাথে মাঠে ঘাটে দেখা হচ্ছে না, মাঠ পরিক্রমা, খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করছে না। এটা কিন্তু আমাদের জন্য একটা কষ্ট বয়ে আনছে। তারপরেও আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থায় আমরা অনেকটা পথ এগিয়ে গেছি। বিশেষ করে ফরিদপুরের যে আমরা একজন গতিশীল ডিসি মহোদয়কে পেয়েছি, যার নেতৃত্বে আমাদের কিন্তু এই ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আমি মনে করি অনেক জেলা থেকে এটা অনেক বেশি অগ্রায়মান। তো সেই জন্য আমরা তার কাছে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করছি তাকে। আমরা অনলাইন ক্লাস, আমার কলেজে গড়ে প্রতিদিন 4টি করে ক্লাস হচ্ছে, 40 মিনিট করে ক্লাস হচ্ছে। আমি নিজেও সেগুলো অবজার্ভ করি, এবং আমার টিচাররা অত্যন্ত সুদক্ষ এ ব্যাপারে, আইসিটিতে সুদক্ষ। আমরা কিন্তু অনেকটা পিছিয়ে ছিলাম, আমিও তো অনেক কিছুই জানতাম না। তারপরে আজ প্রযুক্তি আমাকে আমার চোখ খুলে দিয়েছে নতুন ভাবে। আমি পৃথিবীকে একভাবে দেখতাম এতদিন, একভাবে জানতাম, আজ একভাবে জানি, আজ একভাবে চিনি। রিনা আপাকে আজ অন্যভাবে জানতাম, সামনে দেখতাম, জড়িয়ে ধরতাম, আজ এই যে দেখছি তিনি একদম সুসজ্জিত সবুজ বৃক্ষ পরিবেষ্টিত ঘরে বসে কাজ করছে। এটা কিন্তু আমাদের একটা, যেটা আমি আগেই উদাহরণ দিলাম, যে আমার সুকান্ত আজ অসুস্থ হয়েও বিছানায় শুয়ে শুয়ে ক্লাস নিতে পারছে। এটা কিন্তু একটা প্রযুক্তি আমাদেরকে অনেক দূরে এগিয়ে দিয়েছে। কিন্তু এই কিছু কিছু তো আমাদের যে নেগেটিভ বিষয়গুলো, আমরা পজিটিভটাই অনেকটাই দেখি, অনেকটাই বলবো, কিন্তু নেগেটিভ বিষয়গুলো আছে। আমার কলেজের প্রেক্ষাপটেই বলি, আমার এখন অনলাইন ক্লাসে প্রায় 40% স্টুডেন্ট অ্যাড হচ্ছে, কিন্তু বাকিরা তাহলে কোথায়? বাকিরা পিছিয়ে পড়ছে, নিশ্চয়ই পিছিয়ে পড়ছে, এটা আপনি বলবেন। এখন এই যে এটা একটা অভিযোজনের মতো, যে রূপ পাল্টাচ্ছে, সেই রূপের সাথে তাল মিলিয়ে যদি কেউ এগিয়ে চলতে পারে, সে গন্তব্যস্থলে পৌঁছবে। বাট কেউ যদি পিছিয়ে পড়ে একটুখানি, তাহলে সেই খরগোশের মতো চলমান যাই থাকুক না কেন, কচ্ছপের সাথে সে কিন্তু পেরে উঠলো না। তো এখন প্রান্তিক পর্যায়ে আমার কলেজে অধিকাংশ ছাত্রছাত্রী হচ্ছে রুট পর্যায়ে। কারণ আপনারা জানেন যে বিশেষ করে ভালো ভালো গোল্ডেন এ প্লাস পাওয়া বা এ প্লাস পাওয়া, আমি ইন্টারমিডিয়েট পর্যায়ের কথা বলছি, স্টুডেন্ট গুলো রাজেন্দ্র কলেজে চলে যায়, তারপরে মেয়েরা সারদা সুন্দরীতে চলে যায়, ছাকুনি টাকুনি মিলিয়ে টিলিয়ে আমার কলেজে কিছু আছে। কিন্তু এরা অধিকাংশই গ্রাম্য পর্যায় থেকে রুট পর্যায়ে আছে। সুতরাং তাদের কাছে যদি নিরবচ্ছিন্ন, যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন একদম বিদ্যুৎকে সর্বজনীন করে দিয়েছেন, সব জায়গায় শতভাগ বিদ্যুতায়িত এলাকা, কিন্তু তারপরেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কিন্তু আমরা পাই না, যে কারণে একটু পিছিয়ে পড়া। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি গত 25 তারিখে নর্থ চ্যানেলে একটি রোভার স্কুল প্রতিষ্ঠা করার আমাদের একটা কার্যক্রম ছিল, ঢাকা থেকে রোভার অঞ্চলের
নেতৃবৃন্দ এসেছিলেন, ডিসি মহোদয় ছিলেন, এডিসি শিক্ষা আইসিটি ছিলেন। তো আমরা সেখানে গেলাম, সেখানে আমি মোবাইলে কথা বলতে গিয়ে আমার চকের মধ্যে যেতে হচ্ছে বা অনেক দূরে দূরে যেতে হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমার অনেক স্টুডেন্ট, নর্থ চ্যানেলে আমার অনেক স্টুডেন্ট আছে, তারা কিন্তু এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। যেমন আমি কিছুদিন আগে যখন আমার বার্ষিক পরীক্ষা, একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 18-19 শিক্ষাবর্ষের, যখন আমি পরীক্ষাটা পরিচালনা করলাম, সে সময় কিন্তু আমার 95% স্টুডেন্ট পরীক্ষা দিল। তাহলে হয়তো বলবেন যে তারা কোথা থেকে? তারা এই যে স্মার্টফোনটি হয় কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করেছে, মানে এটা দুঃখের সাথেই বলতে হয়, তাদের একটা স্মার্টফোন কেনার অর্থটাও কিন্তু তাদের নেই। স্মার্টফোন আত্মীয় স্বজন সংগ্রহ করছে বা ফরিদপুর শহরে সে কোথাও না কোথাও থেকে পরীক্ষাটায় অংশগ্রহণ করেছে, তারা নিজেই আমাকে বলেছে। কিন্তু আমার ওই 5% স্টুডেন্ট কোনো ক্রমে এর সাথে যোগাযোগ করতে পারেনি। পরবর্তীতে আমার বাধ্য হয়ে তাদের জন্য রিঅ্যারেঞ্জ করে, পরীক্ষা রিঅ্যারেঞ্জ করে আমি তাদেরকে সেই হাতে কলমে সনাতনী পদ্ধতিতে ঘরে বসিয়ে পরীক্ষা নিয়েছি। তাহলে এই যে তাদের কাছে যদি আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টারনেট যদি পৌঁছে দিতে না পারি, বা তাদের হাতে যদি একটা স্মার্টফোন তুলে দিতে না পারি, যে মা বাবা দুবেলা দুমুঠো খাবার বাচ্চাদের মুখে তুলে দিতে পারে না, সে একটা স্মার্টফোন কি করে কিনবে? সেজন্য আমার মনে হয় যে একটা সুদূর পরিকল্পনা, বিশেষ করে এই খাতে আর্থিক যে প্রণোদনা বা আর্থিক ব্যবস্থা বা সহজ শর্তে ঋণ দান, এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় ভবিষ্যতে একটু চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। সেটুকু যদি করা যায়, আমরা যদি শতভাগ ছাত্রছাত্রীকে অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় তো আনতেই হবে, না হলে তারা তো আবার সেই অনেক পিছিয়েই পড়বে, তাদের জীবন অনিশ্চিত হয়ে যাবে, শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে যাবে। ওই 5% আমাদের এই আওতার ভিতরে আনতে হবে, তা না হলে তো ঝরে যাবে। জি ম্যাডাম, অনেক ঝরে পড়ার হার বেড়ে যাবে। তো সেজন্য আর উপজেলায় তো আরো খারাপ অবস্থা। আপনি উপজেলা পর্যায়ে যদি বলেন, তাহলে যে আমি উপজেলায় বসে আছি, এতক্ষণ আমি সংযোগী হতে পারলাম না আপনাদের সাথে। আচ্ছা, ধন্যবাদ, অনেক কথা বললাম, ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। আপনি অনেক তাৎপর্যপূর্ণ কথাগুলি বলেছেন, আমাদের খুব ভালো লাগলো। এ পর্যায়ে আমি যাচ্ছি জয়নুল স্যারের কাছে। জয়নুল স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, বলুন। এইমাত্র শিলা ম্যাডাম কিছুটা টাচ এই সম্পর্কে দিয়েছেন। আপনি একটু পর্যবেক্ষণ করবেন, প্রশ্নটা একটু শোনেন। শিক্ষার্থীরা স্মার্টফোনের প্রপার ইউজ যাতে করতে পারে, সেক্ষেত্রে কি ভূমিকা আমরা রাখছি, কিংবা এক্ষেত্রে অভিভাবকের কতটুকু সচেতনতা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। অনেক চমৎকার একটা প্রশ্ন করেছেন যে শিক্ষার্থীরা স্মার্টফোন যেটা ব্যবহার করছে সেটা, তো আমি মনে করি যে আমি একমত আমাদের শিলা ম্যাডামের সাথে, যে শিলা ম্যাডাম অনেক চমৎকার করে আসলে বলেছেন, অত সুন্দর করে আমি বলতে পারবো না। তো ম্যাডামের সাথে আমি একমত যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের বাচ্চারা কিন্তু স্মার্টফোন ব্যবহার আমাদের থেকে ভালো পারে আমার কাছে মনে হয়। অনেক বাচ্চারা খুবই এত এক্সপার্ট যে আমাদের মোবাইলে, আমাদের ল্যাপটপে কোনো প্রবলেম হলে স্টুডেন্টরা এটা খুবই দ্রুত সলভ করে দেয়। তো বিষয় যেটা যে আপনি যদি বাংলাদেশের বাইরের কথা চিন্তা করেন, আমি যখন ওভারসিজ ট্রেনিং এ নিউজিল্যান্ড গেলাম, তো সেই দেশের শিক্ষার্থীরা সবাই কিন্তু ল্যাপটপ ইউজ করে, স্মার্টফোন ইউজ করে, সবার, এভরিবডি। তো সেই শিক্ষার্থীরা, আমরা সেখানে তাদের প্রশ্ন করেছিলাম যে আপনাদের দেশে, আমাদের দেশে শিক্ষার্থীরা, আমরা তো স্মার্টফোন বা ফোন ইউজ করতে দেই না, আমাদের স্কুল কলেজে ফোন আনা নিষেধ, কিন্তু আপনাদের বাচ্চারা সবাই ল্যাপটপ ইউজ করতেছে, স্মার্টফোন ইউজ করতেছে। তো এই যে এই ফোন বা ল্যাপটপ বা নেটের যে খারাপ যে দিকগুলো আছে, তো আপনাদের বাচ্চারা কি সেই খারাপ দিকে ধাবিত হয় না? তো তারা আমাদের বোঝাই দিল যে না, আমাদের এই নেট বা আমাদের যারা অভিভাবক আছে বা আমরা যারা টিচার আছি, তারা কি ব্যবহার করবে, কতটুকু ব্যবহার করবে, সেই জিনিসটাই তাকে দেওয়া হয়েছে। তার বাইরে সে চিন্তাও করে না,
তার যাওয়ার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে অভিভাবকরা আছে, আমরা অবশ্যই সবাই এটা মেনে নিব যে আমাদের অভিভাবকরা এখন কিন্তু শতভাগ অভিভাবক ওইভাবে সচেতন না। তো সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা যে স্মার্টফোন এই অনলাইনের ক্লাসগুলো করতেছে বা পাশাপাশি সে এই স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে সে খারাপ কিছু করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে, তাকে তার সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে যে তুমি যে কাজ করতেছো তাহলে সেই তোমার এই ক্লাসটা তুমি করো, আমিও দেখি কিভাবে ক্লাসটা করো। মানে তার সাথে যদি বন্ধুসুলভ আচরণ, তার সাথে যদি দূরত্বটা কমে যায়, তাহলে কিন্তু সে স্মার্টফোন হোক বা ল্যাপটপ হোক বা নেট যে ইউজ করতেছে সে খারাপ দিকে যাবে না। আর যখন অভিভাবক মা বাবা তার সন্তানটা মোবাইল দিয়ে কি করছে সেটা যদি কোনো সময় খোঁজ খবর না রাখে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা বিপদের দিকে ঝুঁকে যেতে পারে। এজন্য আমি বলবো যে আমরা যারা শিক্ষক বৃন্দ রয়েছি, যা অভিভাবক রয়েছি, আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে খুবই কাছে যেতে হবে, বন্ধুসুলভ আচরণ করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। তাহলে কিন্তু তারা পজিটিভ দিকগুলোই বেশি দেখবে, নেগেটিভটা অত চিন্তা করবে না। আমার কাছে এইটাই মনে হয়। আর আরেকটা বিষয় যে আমাদের দেশের এই করোনা যে অনেক কিছু, ম্যাডাম একটা সুন্দর কথা বলছেন আমাদের শিলা ম্যাডাম, যে আমার একজন টিচার অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। তো দেখেন সে পা ভেঙে যাওয়ার পরেও সে যদি হাসপাতালে থাকে বা বাসায় থাকে, কিন্তু তার অনলাইন ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে না, সে অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছে। তার অনেক স্টুডেন্ট, প্রিয় স্টুডেন্টরা হয়তো জানে না যে আমার স্যার এই পা ভাঙা নিয়ে আমাদের এই ক্লাসগুলো করতেছেন। তো আজ এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের যে রূপরেখাটা ছিল সেদিকেই কিন্তু আমরা ধাবিত হচ্ছি, এবং একটা উন্নত দেশের শিক্ষা ব্যবস্থা। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে যে কথাটা বললেন, যে অনেকেই প্রশ্ন করতেছিলেন যে আমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে না, ফার্স্ট টার্মিনাল হলো না, অ্যানুয়াল পরীক্ষা হবে না বা ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো না। তো সেক্ষেত্রে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর একটা বললো যে উত্তর দিয়েছেন যে পরীক্ষাটা বছর শেষে একবার একটা পরীক্ষা দিবে, সেটা পাস হইলে পাস, আর পাস না করতে পারলে ফেল। আর সারা বছর যে ক্লাস করলো, সারা বছর যে পরীক্ষা দিল, স্যারদের সাথে কথা বললো, স্টুডেন্টদের সাথে কথা বললো, বিভিন্ন ধরনের শিক্ষা সে গ্রহণ করলো, এটা কি কোনো শিক্ষা না? তো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের দেশের শিক্ষার যে একটা চেঞ্জ আসতেছে এই করোনাকালীন সময়ে। তো আমি আজকের এই লাইভ প্রোগ্রামে আজকের যে সঞ্চালক আমাদের আছেন রিনা পারভিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার সুন্দর আলোচনার জন্য। আমি এবার সম্মানীয় শিলা ম্যাডামের কাছে আবার ফিরে যাচ্ছি। আসলে প্রথম দিকে ম্যাডামের গুরুত্বপূর্ণ কথাগুলি শুনতে পাইনি, তো আবারও তার কাছে আমি প্রশ্ন রাখছি। ম্যাডাম, আপনার প্রতিষ্ঠানে সকল শিক্ষক এই অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত? যদি না থাকে তবে যে সকল শিক্ষক পিছিয়ে আছেন তাদের নিয়ে আপনার ভাবনা কি? ম্যাডাম, শিলা ম্যাডাম। ধন্যবাদ, ধন্যবাদ রিনা আপা আপনাকে। আমার অত্যন্ত প্রিয় একটি মুখ, আপনার জ্ঞাতার্থে বা সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার প্রতিটি শিক্ষকই কিন্তু অনলাইন ক্লাসের সাথে, কার্যক্রমের সাথে সংযুক্ত। কারণ আমার ইতিপূর্বেই আমি এদেরকে কিন্তু পর্যায়ক্রমে প্রশিক্ষণ, আমার এই করোনাকালীন মানে করোনার সেই সবলের আগ থেকেই কিন্তু একটা প্রশিক্ষণ হচ্ছিল আইসিটির উপরে, কম্পিউটারের উপরে। এই ট্রেনিং গুলো টিটি কলেজ বা ঢাকাতে বা বরিশালে এগুলো হচ্ছিল পর্যায়ক্রমে। একটা সুখের খবর যে আমার প্রতিটি শিক্ষকই কিন্তু এই ট্রেনিংটা পেয়েছেন। তো তারপরেও যাদের সবাই তার সমানভাবে সেটা ধারণ করতে পারে না, কারো কারো দুর্বলতা ছিল। তো সেজন্য আমি শুরুতে জুম মিটিং এবং পরবর্তীতে একদম মানে সশরীরে মিটিং করে কার কার কি সমস্যা, তারপর যারা ভালো পারে তাদের সাথে তাদেরকে লিঙ্ক করিয়ে দিয়েছি, যে তারা যেমন একজন ক্লাস নিচ্ছে বাট ক্লাসটাকে তিনি কিভাবে মিডিয়াতে দেবেন
ফেসবুকে বা ওয়েবসাইটে দেবেন, এটা হয়তো তিনি বুঝতে পারছেন না। বাট আমার বাকি যে ট্রেন্ড টিচার, তিনি কিন্তু দাঁড়িয়ে তার ক্লাসটা ভিডিও করে তাকে ফেসবুকে অ্যাড করিয়ে, বা আমার একটা কলেজের একটা গ্রুপ আছে, গোবিন্দ ইয়াসিন কলেজ অফিসিয়াল আন্ডারস্কোর ফরিদপুর, তো এইটার মধ্যে এই ওয়েবে ওরা ক্লাসগুলো প্রথম দিকে দিয়ে দিচ্ছিল। পরবর্তীতে এখন ওরা লাইভে ক্লাস নিচ্ছে। ওই যিনি পারছেন একটু কম, মানে পারছেন না তা বলবো না, যিনি একটু কমতি আছে যার এ ব্যাপারে, তাকে কিন্তু আমার বাকি যে টিচার, বাকি যিনি ভালো পারেন, তিনি কিন্তু তাকে সংযোগ করিয়ে দিচ্ছেন। যেমন আমিও কিন্তু কিছু পারতাম না, আমিও পারতাম না, আমি আমার কম্পিউটার ম্যানকে বা আমার ওই টিচার, বিশেষ করে আইসিটির শাহজাহান, বা তারপরে আছে ইংরেজির বোরহান, আল বোরহান, তারপরে আছে আইসিটির আর একজন আছে জাসিদ ইকবাল, ফিজিক্সের ডক্টর শফিউল, ওদেরকে আমি দেখলাম যে আমি কিন্তু একটা লাইভ ক্লাসে যেতে চাচ্ছি, তো আমাকে একটু আপনারা কিভাবে যাব, আমাকে একটু করে দেন। তো তখন আমি ক্লাস নিলাম। আমার 2-3টা ক্লাস উচ্চারণের উপরে ওরা বেশ সুন্দর করে করে, ছেলে মেয়েরা প্রচুর লাইক দিল, প্রচুর ভিউ হলো। এটা মনে হয় যেন আমি অনেকটা, আমি যে সেটা বললাম শুরুতেই, আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, অনেক দূর। তো সেজন্য যে আমি যে কথাটা বললাম, করোনা যেমন আমাদের জন্য অভিশাপ নিয়ে এসেছে, আমি মনে করি যে আর হয়তো আমরা কোনো প্রাণ হারাবো না, আমরা কোনো আপনজনকে হারাবো না, সবাই আমাদের কাছেই থাকবে। কিন্তু এখানে একটু কথা বলে রাখি ম্যাডাম, হ্যাঁ, করোনা আমাদের অনেক আপডেট করে দিয়েছে। একদম একদম সত্যি কথা। নেট, বিদ্যুৎ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের সকল দিকে এই বিষয়টি একটু ভালোভাবে, আমরা আছি ভালো, বিদ্যুতের ভিতরে আছি, কিন্তু এই যে আমার শিলা ম্যাডাম শহরের ভিতরে সদরে, তারপরেও নেটের সমস্যা। আমি শিলা ম্যাডামের সাথে জোর দিয়ে বলছি, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি আমাদের এই নেট সমস্যা উত্তরণের জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণে যাবে কিনা জানি না, তবু আমার বিনীত আবেদন যে আমরা যেন উত্তরণ করতে পারি, তাহলে আমরা সহ আমার শিক্ষার্থী বাংলাদেশের প্রতিটি আনাস কানাস থেকে এই আমাদের এই ক্লাস, আমাদের জুম মিটিং, আমাদের অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ সব ক্ষেত্রে পৌঁছে যাবে। জি ম্যাডাম, আপনি আবার শুরু করেন। ম্যাডাম, আপনি যেখানে ছিলেন সেখান থেকে শুরু করেন। শিলা ম্যাডাম। আমি জি 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 ধন্যবাদ। আমি আসলে জয়নুল আবেদিনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওকে আমরা যখন এই যে ভার্চুয়াল স্কুল কার্যক্রমের একটা বা ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমের একটা মত বিনিময় সভা ও সঞ্চালকের দায়িত্ব পালন করেছিল, কথাও বলেছিল, ওর কিছু প্রেজেন্টেশনও ছিল, সেদিনই দেখেছি যে এই ছেলেটি আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে বা তার শিক্ষার্থীদের নিয়ে যাবে। ওর কথার সাথে, ওর কিছু কথার সাথে আমি রেস্ট টেনেই বলছি। ও যেটা বলছিল যে অভিভাবকদের সম্পৃক্ত করা, অভিভাবকদের সচেতন করা। আসলে আমার ছেলে, আমি এতদিন আমার কলেজে ফোন নিয়ে আসতে দিলাম না বাচ্চাদের, আর সেই বাচ্চার হাতে আমি এখন বেঁচে বেঁচে ফোন তুলে দিচ্ছি, নে বাবা ফোন নে। এখন সেই ফোন নিয়ে বাবা কি করছে সেটা আমার মাকে, মানে সেই বাবার মাকে একটু দেখতে হবে বা বাবাকে দেখতে হবে, এবং তাকে বুঝতে হবে যে ছেলেটা আসলে যথার্থ ক্লাস করছে নাকি না অন্য কিছু দেখছে। আমি ছোট্ট একটু আমার জীবনের স্কুল জীবনের একটা অভিজ্ঞতা বলি। আমি বরাবর আসলে আমার বাবা শিক্ষক, আমার শ্রদ্ধার আমার শিক্ষা গুরু, আমার গানের গুরু, আমার জ্ঞানের গুরু আমার বাবা। তো বাবা বলছে, বাবা আমাকে নিজেই পড়াতেন, আমি সব ক্লাসে একদম 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ফার্স্ট হয়েছি। কিন্তু আমার এক বান্ধবী ছিল, ও বারবার খারাপ করে, কিন্তু ও সারাদিন পড়াশোনা করে, আর আমি তো সারাদিন খেলাধুলা করে বাবার কাছে একটু পড়াশোনা করি, ভালো রেজাল্ট করি। এখন ওর ঠাকুমা ছিল, ঠাকুমা এসে একদিন আমার বাবার কাছে এসে অভিযোগ করছে যে আমার নাতনি সারাদিন বই নিয়ে বসে থাকে, সারাদিন পড়াশোনা করে, আমার নাতনি তাও ফেল দেয়, আর তোমার মেয়ে খালি ভালো ভালো ফল দেয়, এটা কেমন করে হয়? মানে এইভাবে তার ল্যাঙ্গুয়েজটা, মানে তো সেই ঠাকুমা যেটা বলছে আর কি। তো তখন তো
তার নাতনি সারাদিন বই নিয়ে বসে, এখন তার নাতনি তো সারাদিন গল্পের বই পড়ে, তার নাতনি তো সারাদিন প্রেমপত্র লেখে। এখন আমার বাবার মেয়ে তো সেটা করে না। তো সেই জন্য ওই বিজ্ঞান যেমন আমাদের দিয়েছে আবেগ, বেগ নিয়েছে, অনেকটা আবেগটাও কেড়ে নিয়েছে। তো সেই জন্য এই আমার অভিভাবককে সচেতন হতে হবে, প্রয়োজনে অভিভাবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনলাইন শিক্ষা কার্যক্রমে বলতে হবে যে তুমি তোমার মাকে নিয়ে অংশগ্রহণ করো, বা বাবাকে নিয়ে একটু বসো, বাবা তোমাকে একটু সময় দিক, মা একটু সময় দিক। এটার যদি আমরা একটু ব্যবস্থা করতে পারতাম, অভিভাবকদের সাথে মত বিনিময়ের ব্যবস্থা করতে পারতাম। আমার চেষ্টা আছে, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো যদি সফল কাম হই আপনাকে অবশ্যই জানাবো যে অভিভাবকদের ট্রেনিংটা বা প্রশিক্ষণের খুবই দরকার, যে এই অনলাইন শিক্ষা কার্যক্রমটা কি, আর আমার ছেলেটাকে সত্যি ক্লাস করছে নাকি অন্য কিছু করছে। তো ধন্যবাদ আপনাকে, অনেক কথা বললাম, অনেক শেয়ার করলাম জীবনে। ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার আমরা অনেকক্ষণ নিখিল স্যারের কাছে যাইনি। নিখিল স্যারকে আমাদের সময় কতটুকু আছে? আচ্ছা, নিখিল স্যারের কাছে একটা প্রশ্ন রাখছি। নিখিল স্যার, একজন অনলাইন শিক্ষা ফাইটার হিসাবে সকল সহকর্মীর পক্ষে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনার কি চাওয়া আছে? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল কলেজের এবং ইভেন অনার্স মাস্টার্স পাঠদানকারী কলেজের ডিপার্টমেন্টের যিনি প্রধান অর্থাৎ অধ্যাপক মহোদয়রা মোবাইল ভাতা ওনারা পাচ্ছিলেন, কিন্তু এই করোনা কালে যারা আমরা সবাই ক্লাস নিয়ে জড়িত, অনেক বেশিরভাগই ক্লাস নিয়ে জড়িত, এবং যারা ক্লাস দিচ্ছি তাদেরকেও ওই মোবাইল ভাতার অনুরূপে কোনো ইনসেন্টিভ বা অনলাইন ভাতা বা কি বলে অনলাইন ভাতা বা ইন্টারনেট ভাতা দেওয়া যায় কিনা, এটাও বিবেচনার দাবি রাখে। এটা সরকারের কাছে আমাদের দাবি। মোবাইল, বিশেষ করে আমরা মোবাইল ভাতা পাওয়ার জন্য আমরা যারা প্রফেসরের নিচের দিকে পদসম্মানে আছি তারা তো আমরা আটকে পাচ্ছি। প্রফেসর সাহেবরা, সরকারের কাছে যদি আপনি এই দাবিটাই করেন যে মোবাইল ভাতা, ইন্টারনেট ভাতা, সরকার যদি আপনাকে বলে কেন আপনি বেতন পাচ্ছেন না, তো আপনার কি বলার আছে স্যার? না, যেহেতু কি বলে ডিপার্টমেন্টের প্রধানদেরকে দেওয়া হচ্ছে, সেই একই কারণে যারা ক্লাস নিচ্ছেন তাদেরকে তো দেওয়া যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। ভালো যুক্তি যে দ্বিতীয়ত নিরবচ্ছিন্নভাবে আছে, তারাও যদি সমভাবে পায়, তো আপনি যে কাজ করছেন তার জন্য, হ্যাঁ আমি এবার ধরতে পেরেছি স্যার। ঠিক, আপনি জায়গাটাই বলেছেন। ধন্যবাদ স্যার। জি, আমি ওটাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, আরেকটা পয়েন্ট আর দুটো পয়েন্ট আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের অনার্স মাস্টার্স পাঠদানকারী কলেজের বিভাগগুলোতে আমাদের সেমিনার আছে, সেমিনার ফান্ড আছে। কলেজ কর্তৃপক্ষ যদি সরকারিভাবে না হয়, কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে একটা যথোপযুক্ত যদি স্টুডিও, অনলাইন স্টুডিও বা ডিজিটাল স্টুডিও করার পারমিশন দেন, যাদের সামর্থ্য আছে এটা করার, তাহলে কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলো আরো সুবিধা হয়। কথা বলেছেন নিখিল স্যার, যদি একটা ল্যাব হয় আপনাদের, তাহলে তো অনেক সুন্দরভাবে সবাই আপনারা এগিয়ে যেতে পারেন। জি স্যার, শুরু করেন। অনেক সুন্দর কথা আপনি বলছেন। আচ্ছা, আরেকটা বিষয়, অবশ্যই প্রপার সুপারভিশন লাগবে। এটা কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এবং বিভাগীয় প্রধানের তরফ থেকে, যাতে প্রত্যেক শিক্ষক সুপরিকল্পিতভাবে
তাদের লেসন প্ল্যান তৈরি করেন এবং সেভাবে পাঠদান করেন। এটা ফলো আপ করতে হবে, করতে হবে। কারণ আমার ক্লাসে, আমার ডিপার্টমেন্ট খুব ভালো ক্লাস হচ্ছে, এটা মুখে মুখে বললে হবে না, এর প্রপার ফলো আপ বা সুপারভিশন অপরিহার্য বলে আমি মনে করি। তো এইগুলো করতে পারলেই আমাদের অনলাইন ক্লাসের যে আউটকাম সেটা আরো ভালো হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। যেহেতু করোনা কালীন সময়ে ডাক্তারদের প্রণোদনা আছে, তারপরে অন্যান্য প্রায় সকল ডিপার্টমেন্টের প্রণোদনা আছে, তো আমাদের থাকবে না কেন? ঠিক না ম্যাডাম? কি বলছেন ম্যাডাম? শিলা ম্যাডাম? ম্যাডাম তো পানি, ম্যাডাম পান, কিন্তু আমরা পাচ্ছি না। শিলা ম্যাডাম, এই প্রশ্নটা নিখিল দা যে প্রশ্নটা বিশ্লেষণ করলো, আলোচনা করলো, আপনি একজন কর্তৃপক্ষ, আপনি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, আপনাকে আমি এই প্রশ্নটাকে আবার বিশ্লেষণ করার জন্য বিনীত অনুরোধ রাখছি। জি ম্যাডাম, শিলা ম্যাডাম। শিলা ম্যাডাম শুনতে পাচ্ছেন? ম্যাডামের মাইকটা অফ করা আছে। মানে আসলে মানে আমরা যেভাবে পারিবারিক পরিবেশে থেকে, পরিবারের সাথে থেকে তারপরে কার্যক্রমটা চালাচ্ছি, ডাক্তারের কথাটা একেবারেই তারা নিজেদের জীবনকে বিপন্ন করে তারা জনগণের পাশে আছেন, সেবা দিচ্ছেন। তো সেজন্য আমার মনে হয় না যে তাদের সাথে আমাদের, তারা পায় আমরা পাবো না কেন, এটা বোধহয় গুলিয়ে ফেলে একটু মনে হয়, আমার কাছে মনে হয় যে এটা একটু অমানবিক হবেই। কারণ তারা যা করছেন এটা আসলে আমরা তা করতে পারছি না। আমরা ঘরে বসে করছি। আমি আমার পরিবারকে দেখছি, ওই যে কান্না হচ্ছে, ঠিক আছে বাবা তুই একটু খেলে আয়, তারপরে আমি এখানে কাজটা শেষ করে আসি। আর একজন ডাক্তার তার সন্তানাদি রেখে, তার পরিবারকে রেখে, নিজের জীবনকে বাজি রেখে যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে কোনো ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আসলে ওইভাবে দাবি করতে পারি না। তবে নিখিল দা যেটা বলেছেন এটা যুক্তিযুক্ত কথা, যে প্রিন্সিপাল যদি বসে পায়, মানে প্রধানরা যদি পান, তাহলে আমরা তো সেই কাজ করে পাচ্ছি না কেন। কিন্তু আপনি কিন্তু কিছুটা তাই দিয়েছেন যে যদি আসে যে আপনি তো ঘরে বসে বেতন পাচ্ছেন, আপনি তো ঘরে বসেই বেতনটা পাচ্ছেন, তাই না? তো সেটা ভিন্ন কথা। আর্থিক বিষয়গুলো আসলে খুব সেন্সিটিভ তো বটেই, আবার এটা আলোচনা করতে গেলেও একটু, তারপরে নিজেদের মধ্যে তো আমরা শেয়ার করতেই পারি। এখন আমি যেটা বললাম যে প্রিন্সিপাল পায় না, শিলা ম্যাডাম পায় না, পায় হচ্ছে চেয়ার, সেই মোবাইল ভাতা। কারণ ওনাকে প্রতিদিন ওই অনলাইন ক্লাসটা কিছুটির জন্য প্রতিদিনই অনেক মোবাইলে তার অনেক যোগাযোগ করতে হয়, অনেক জায়গায় যোগাযোগ করে অনেকের সাথে কথা বলতে হয়। তো সেজন্য আবার একজন টিচার ক্লাস নিচ্ছে না কেন, সে আসছে না কেন, তার যোগাযোগ হচ্ছে না কেন, ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় সুতরাং চেয়ারের সাথে বা কলেজ কর্তৃপক্ষে বা প্রিন্সিপালের সাথে অন্যদেরকে এই ক্ষেত্রে গুলিয়ে ফেললে হবে না। তবে এটা ঠিক যে তারা অনলাইনে, যারা অনলাইনের ক্লাসের সাথে যুক্ত, তাদেরকে মোবাইল ভাতা বা মোবাইলের কিছু আর্থিক প্রণোদনা দিলে, আর্থিক প্রণোদনা সব ক্ষেত্রে কাজকে আরো গতিশীল করে, এটা স্বাভাবিক। এই ক্ষেত্রটা আমি নিখিলের সাথে একমত, এই ক্ষেত্রে আমি নিখিলের সাথে একমত। আপনার কথা আমি মনে করি যে আশা করি উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ। আসলে অনেক সুন্দর আলোচনা হলো এই টপিকটা নিয়ে। তো আমি এই টপিকের উপর একটু বলবো যে আসলে শিক্ষক, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, সরকার আমাদের এই প্রণোদনাটা দিতে পারে। নেটের দিকে তাকিয়ে, বিদ্যুতের দিকে তাকিয়ে, যেমন আজকের এই অনুষ্ঠানের জন্য আমার প্রস্তুতি ছিল, যদি নেট চলে যায় তাহলে তো আমাকে প্রোগ্রাম চালিয়ে যেতে হবে। আমি কিন্তু মেগাবাইট রেখেছি মোবাইলে, যে হটস্পট দিয়ে আমাকে ঢুকতে হবে ল্যাপটপে। সেই এগুলি করতে হলে তো আসলে আর্থিক অ্যাবিলিটি থাকার দরকার শিক্ষকদের। তো নিখিলদার কথাটার অনেক যুক্তি আছে, বিশ্লেষণের অনেকখানি যুক্তি আছে, অনেক ভালো বলেছে নিখিলদা,
অনেক সুন্দর হয়েছে। তো আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমাদের সাথে সংযুক্ত যে সম্মানীয় আমার 3 জন আলোচক বৃন্দ এত সুন্দর বলেছেন, এত ভালো লেগেছে। সময়টা যে আমার কোথা দিয়ে পার হয়ে গেল আমি টেরই পাইনি। আমি একটু দুঃখ প্রকাশ করছি আমার সম্মানীয় শিলা ম্যাডামের জন্য। সে প্রথম দিকে না থাকার জন্য আমরা অনুষ্ঠানে একটু মিময়তা, একটু মিলানতা পেয়েছিলাম, যে প্রাঞ্জলতা ছিল না। জি, তো আমরা আবার সুযোগ পেলে এরকম প্ল্যাটফর্মে আমরা আসবো, ডাকবো। আমার ডাকে আপনারা সম্মানীয় ব্যক্তি সাড়া দিয়েছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার-আলো.com এর এম.এ. মারুফ সোহেল, যে নির্বাহী সম্পাদক, যে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার-আলো.com কে গতিশীল করে রাখছে। প্রায় প্রতিদিন এইরকম টক শো সে চালিয়ে যাচ্ছেন। একেবারে প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে সে কর্মকর্তা, সহকারী শিক্ষক, প্রফেসর এসব মিলিয়ে এরকম অনুষ্ঠান টক শো চালিয়ে যাচ্ছেন। অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন মারুফ সোহেল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শিক্ষার-আলো.com এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর এরকম সম্মানীয় ব্যক্তিদের যেন আমরা আবারও এই অনুষ্ঠানে আনতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এই লাইভ অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ শিক্ষার-আলো.com কে। আর শুভ সন্ধ্যা সবার জন্য। অনেক অনেক শুভকামনা। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।